কুল ডাউন আয়াস, শি ইজ ইয়োর্স। পাশ থেকে ডক্টরের কণ্ঠস্বর ভেসে এলো। মিস্টার আয়াস, আপনার ওয়াইফ মাথায় আর কোমরে আঘাত পেয়েছে। ঠিক হতে কয়েকদিন সময় লাগবে। ওনাকে বেশি হাঁটাচলা করতে দেবেন না, আর ওনাকে দিয়ে কোনো কাজ করাবেন না, আর মেন্টালি কোনো চাপ দিবেন না। অ্যান্ড নাও ইট ইজ আপ টু ইউ। আয়াস মাথা নেড়ে সম্মতি জানালো। আপাতত কিছু বলতে ইচ্ছে করছে না ওর, তবুও মনে জোর নিয়ে বলল, ওর জ্ঞান ফিরবে কখন? জি, ওনার আর 1-2 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে। আমি কি তাহলে এখন বাসায় নিয়ে যেতে পারি? জি অবশ্যই পারবেন, কিন্তু যা যা বললাম একটু খেয়াল রাখবেন। আয়াস মাথা নেড়ে সম্মতি জানালো। আজ আয়াস নূরের এই অজ্ঞানতায় যেন নিজেকে সবচেয়ে বেশি দুর্বল অনুভব করছে। নিজেকে আগে কখনো এতটা লো ফিল হয়নি। নূরের সাথে ভালো ব্যবহার করুক আর না করুক, নূর ওর সাথে থাকলে অদ্ভুতভাবে ওর মনোবল বাড়ে। আয়াস নূরকে বেড থেকে তুলে কোলে নিল। মেয়েটা সজ্ঞানে থাকলে হয়তো এতক্ষণে ব্যথায় কুঁকড়ে যেত। কথাটা ভাবতেই আয়াসের বুকের ভেতর ধুকধুক করছে। ইফাও আয়াস আর নূরের পিছন পিছন আসলো। ইফা এতক্ষণ বহু কান্নাকাটি করেছে। যতই হোক, নূরকেও নিজের বোনের মতো ভাবে। আয়াস নূরকে গাড়িতে তুলে নিয়ে বসালো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ইফা সামনের সিটে বসেছে, আর আয়াস ব্যাক সিটে নূরকে ওর কোলের মাঝে নিয়ে বসে আছে। লাল রঙের শাড়িটায় ধুলো লেগে আছে, কিছু কিছু জায়গায় রক্তের ছাপ। আয়াস নূরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন কোনো বাচ্চাকে আগলে আগলে রাখছেও। নূরের দিকে তাকালে বুকের ভেতর চিনচিন অনুভব করছে আয়াস। নূরকে বিছানায় শুয়ে দিল আয়াস। আশেপাশে সবাইকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। ইফার চোখ কেঁদে কেঁদে ফুলে গেছে। আয়াসের খালাম্মু মানে ইফার মা নূরের পাশে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওনার চোখেও জল। মেয়েটাকে কে এমনভাবে ধাক্কা মারলো কেউ বুঝতে পারছে না। ইফা দেখেছিল একটা লোক দৌড়ে পালাচ্ছে যখন নূর মাটিতে পড়ে গেছে। তার মুখটা ঢাকা ছিল, তাই ইফা ওনার মুখটা দেখতে পায়নি। আহানও দূরে দাঁড়িয়ে আছে। আয়াসের বাবা, তিনি আজ এত বছর পর নূরের জন্য ঘর থেকে বার হয়ে এসেছেন। উনি বসে আছেন সোফাতে। মেয়েটার প্রতি ওনার মনে মায়ার পাহাড় গড়ে উঠেছে। নূর প্রতিদিন সকাল বিকাল ওনার ঘরে গিয়ে ওনার খাবার দিয়ে আসতো। খুব ব্যস্ত না থাকলে মাঝে মাঝে ওনার সাথে গল্পও করত। উনিও কাঁদো কাঁদো চোখে তাকিয়েছেন নূরের দিকে। আয়াস এখনও নূরের হাত ধরে আছে। হঠাৎ আয়াস কিছু বলতে যাবে, তখনই আহান বলল, ওই তো নূরে জ্ঞান ফিরেছে। কথাটা শুনে আয়াস নূরের দিকে তাকালো। নূরের চোখ দুটো পিট পিট করছে। আহান ছুটে যেতে গেলেও আয়াসের আফু শোনা ডাক শুনে পিছিয়ে গেল। আয়াস উত্তেজিত হয়ে বলল, এই আপু সোনা, ঠিক আছো তুমি? আপু সোনা। নূর কিছুক্ষণ সবকিছু ঝাপসা দেখলো। তারপর আস্তে আস্তে সবার মুখ ওর কাছে স্পষ্ট হতে লাগলো। আয়াসের গলার আওয়াজ ওর কানের কাছে এসে বাজছে। নূর কথা বলতে পারছে না, চুপ করে আছে। আয়াস এবার নূরকে বিছানা থেকে তুলে নিজের বুকের মাঝে আগলে নিল। নূরের শরীরের তীব্র ব্যথার কথা ওর হয়তো মনে নেই। নূর আয়াসের বুকে মাথা রাখতেই আয়াসের হৃদস্পন্দন শুনতে পেল। মানুষের হৃদগতি যত থাকে তার তুলনায় অতি দ্রুত হারে হৃদস্পন্দন চলছে। হঠাৎ নূর শরীরে তীব্র ব্যথা অনুভব করায় জোরে চিৎকার করে কেঁদে উঠল। নূরের কান্নার আওয়াজ শুনে আয়াসের মনে হলো যে নূরের সমগ্র শরীর জুড়ে ব্যথা, তাই দ্রুত নূরকে বিছানায় শুয়ে দিল। নূর গলা ছেড়ে কাঁদছে। আয়াস হয়তো ওর শরীরের যন্ত্রণাটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। নূর কেমন কাঁদতে দেখে আহান বলে উঠল, কি করছিসটা কি? ওর অবস্থা কি তুই ভুলে গেছিস? এমনি শরীর অবস্থা খারাপ, তার উপর তুই। আহানের কথাটা এই মুহূর্তে যেন আয়াসের সহ্য হলো না। আয়াস চিৎকার করে বলল, ওর সাথে যা করার আমি করব। ওর ক্ষতি করতে হলেও আমি করব, ওর ভালো করতে হলেও আমি করব। তোমরা আমাকে বোঝাতে এসো না। ও আমার বউ, আমার দায়িত্ব। যাও এখান থেকে, ওর অবস্থা আমাকে বুঝে নিতে দাও। আহানের গলা ধরে এলো। ও খুব সাধারণভাবে বলেছিল, আর তাতে আয়াস এভাবে রিয়াক্ট করবে তাও ভাবেনি। ইফার মা আহানের কাছে এসে বলল, আহান বাবা, থেমে যা তুই। জানিস আয়াস তোকে কতটা ভালোবাসে। আসলে নূরের অবস্থা খারাপ বলে ওর মাথা ঠিক নেই। তুই রাগ করিস না, চল এখান থেকে। আমরা ওকে বরং কিছুক্ষণের জন্য একা থাকতে দিই। আহান হ্যাঁ সম্মতি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইফা বেরিয়ে যেতেই ইফার মা আয়াসের মাকে ডাকলেন। ভাইজান। আয়াসের বাবার কোনো সাড়া শব্দ নেই। উনি কিছু একটা ভাবছেন।
ওনার ভাবনা ভাঙাতে উনি আবার বললেন, ভাইজান, এই যে ভাইজান, চলেন আমরা না হয় পরে আসি। আয়েশের বাবা যেন একটু চমকে উঠলেন। হঠাৎ ডাক শোনায় উনি অবাক হয়ে বললেন, কিছু বললে? জি, আয়াস আর নূর না হয় একটু একা থাকুক, আমরা পরে আসি। উনি উঠে বললেন। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। উনি নূরের দিকে তাকালেন। নূর কাঁদছে। আয়েশ নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে বসে আছে। আয়েশের চোখের কোণে জল জমা হয়ে আছে, শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা। উনি ওনার ছেলের মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিয়ে আয়েশকে বললেন, আমার নূর মায়ের খেয়াল রাখিস বাবা। আয়েশ কেবলমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। কথা বলতে গেলেও একটু শক্তির প্রয়োজন হয়, যা আয়েশের মাঝে নেই এখন। উনি বেরিয়ে গেলেন। নূর এখন জোরে জোরে কাঁদছে, থামার নাম নেই। ওকে দেখে মনে হচ্ছে যেন ওর ওপর তীব্র অত্যাচার করা হয়েছে, তাই এমন কান্না করছে। আয়েশ মুখ উঠিয়ে নূরের দিকে তাকালো। নূরের চোখের কোনা বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ে বালিশ ভিজছে। আয়েশ হালকা কণ্ঠে বলল, এই আপু সোনা, চুপ করো না প্লিজ। আমার বুকের মাঝে কেমন জানি হচ্ছে, তা তুমি কি বোঝো না? নূরের কান্নার মাত্রা তীব্রতর হলো। আয়েশ আর সহ্য করতে না পেরে জোরে ধমক দিয়ে বলল, এই মেয়ে, থামছো না কেন? চুপ করতে বলেছি না? আমার এই কান্না সহ্য হচ্ছে না, তা কি বুঝতে পারছো না? তখন থেকে বলছি না যে চুপ করো, শুরু করেছে তো থামার নাম নেই। নূর আয়েশের ধমক শুনে চুপ করে গেল। অবাক চাউনিতে আয়েশের দিকে তাকিয়েছে। নূর থেমে যেতেই আয়েশ নূরের গলায় মুখ ডুবিয়ে অঝোর ধারায় কেঁদে দিল, যার কোনো সীমা নেই। নূর কখনো ভাবেনি যে আয়েশ কখনো ওর জন্য কাঁদবে। আয়েশের শরীরের কিছুটা ভার নূরের শরীরের উপর পড়ছে। নূর ব্যথা অনুভব করলেও মুখ বুজে সহ্য করে নিয়ে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে বলল, আপনি খুব খারাপ। আমি তো জানি আমি খারাপ, তোমাকে ভালো রাখতে পারি না, ভালোবাসতে পারি না, কেবল কষ্ট দিতে পারি, তাই তো আমি খারাপ আপু সোনা। বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে নূর, মুখটা শুকনো, চোখ মুখ ফোলা ফোলা। ক্ষণে ক্ষণে কোমরের আর মাথার ব্যথাটা বেড়ে উঠতেই কেঁদে উঠছে নূর। আর যাই হোক, এত ব্যথা মুখ বুঝে সহ্য করার মতো ক্ষমতা ওর নিজের মাঝে নেই। চোখটা ঘুরিয়ে দেখলো আজ সবে গোসল সেরে বেরিয়ে এসেছে। আয়েশের দিক থেকে চোখ সরিয়ে ঘড়ির দিকে তাকালো নূর। রাত 2:55 বাজে, আর এত রাতে আয়েশ গোসল করেছে। নূর কিছু বলবে না আয়েশকে, তাই চোখ বন্ধ করে নিল। আয়েশ গায়ে টি শার্টটা পরে নিয়ে নূরকে বলল, আপু সোনা, আইসক্রিম খাবে? আয়েশের হঠাৎ এমন উদ্ভট কথা শুনে নূর অবাক হলেও চুপচাপ চোখ বন্ধ করে রইল। আয়েশ ওর মাথার চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল, চকলেট খাবে? আয়েশের এত আবদার শুনেও নূরের মাঝে কোনো পরিবর্তন নেই দেখে আয়েশ নূরের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বেশ কিছুক্ষণ ধরে আয়েশের কণ্ঠস্বর কানে না আসায় নূর চোখ খুলে তাকালো ঘরের মাঝে। ঘরের মাঝে আয়েশ কোথাও নেই। নূর মাথাটা হালকা ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে খানিকক্ষণ আয়েশকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হলো। খুঁজে না পেয়ে পুনরায় চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। প্রায় 30 মিনিট পর শরীরে ঠান্ডা কিছু অনুভব হওয়ায় নূর চমকে গেল। আচমকায় চোখ খুলতে দেখলো আয়েশ ওর কোলের ওপর 2টো আইসক্রিমের বক্স আর 5টা চকলেট রেখে দিয়েছে। নূর আয়েশের দিকে তাকাতেই দেখলো আয়েশ মাথা নিচু করে আছে আর মুখটা থমথমে, চোখ দুটো লাল। একটা মানুষ অতিরিক্ত কান্না করলে যেমনটা হয় ঠিক তেমনই। নূর আরও গভীরভাবে আয়েশের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। আয়েশ মাথা তুলছে না, চোখ জোড়া লেন্সবিহীন আর বাদামি চোখে লাল আভা। নূর আয়েশের এমন অবস্থা দেখে খানিকটা শিউরে উঠল। কই, মানুষটা তো এতক্ষণ ঠিক ছিল, তাহলে হঠাৎ কি হলো? কথাগুলো ভাবতে ভাবতেই আয়েশ আইসক্রিম আর চকলেটগুলো নূরের কোলের ওপর রেখে কণ্ঠটা বেশ স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আপু সোনা, আমি এই রুমে থাকলে তোমার হয়তো অসুবিধা হবে, আমি পাশের রুমে আছি, তোমার কোনো দরকার থাকলে আমাকে কল করে নিও। আয়েশের কথা শুনে নূরের মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি হলো। তাহলে ওর ধারণাটাই কি ঠিক? মানুষটা কি ওর থেকে দূরে সরে যেতে চাইছে? তাই জন্যই কি ওর এই অবস্থায় ওকে একা ফেলে রেখে চলে যাচ্ছে? নূর খুব ভালোভাবেই জানে যে ওর সাথে যা হয়েছে তাতে আয়েশের কোনো দোষ নেই। এমনকি ওকে যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তার মুখটা নূর সম্পূর্ণরূপে দেখতে না পেলেও অল্প অল্প দেখতে পেয়েছে।
তার মুখটা একটা রুমাল দিয়ে বাঁধা ছিল। নূর সহজে আয়াসের কাছে ধরা দেবে না। আয়াসের জন্য ওর মনে সুপ্ত অভিমানের সৃষ্টি হয়েছে, আর তা হয়তো আয়াসকে সেরিনার সাথে দেখেই হয়েছে। সেরিনার সাথে নূর আয়াসকে কল্পনা করতে পারে না। ওর মনে এই কয়েকদিনে আয়াসের জন্য আলাদা এক অনুভূতির আগমন ঘটেছে। আয়াস নামক মানুষটা এখন প্রিয় মানুষের তালিকায় নাম লিখিয়েছে, তাই প্রিয় মানুষদেরকে অন্য কারোর সাথে সহ্য করা বড্ড কষ্টকর একটা কাজ। আয়াস ওর পকেট থেকে একটা ফোন বার করে নূরকে দিয়ে বলল, এই নাও, এটা তোমার ফোন। আগেরটা তো আমি ভেঙে দিয়েছিলাম, এটা তোমার জন্য। এতে আমার নাম্বার সেভ করা আছে, আয়াস বলে। তাই কোনো দরকার হলে আমাকে কল করে নিও, আমি পাশের রুমে আছি। কথাটা বলে আর এক মুহূর্ত আয়াস আর দেরি না করে বেরিয়ে গেল। নূরের বারবার বলতে ইচ্ছা করেছিল যে একটাবার থেকে যান না। নূরের গলা ধরে এলো। বহু কষ্টে ঢোক গিলে ফোনটা হাতে নিল। ওয়ালপেপারে নূরের একটা সুন্দর ছবি দেয়া। ফোনটা আনলক করে কন্ট্যাক্টে গিয়ে আয়াসের নামটা ডেভিল বলে সেভ করে নিল, আর পাশে একটা ইমোজি। নূর চকলেট আর আইসক্রিমগুলোর দিকে তাকালো। এত রাতে আয়াস এগুলো কোথা থেকে আনলো নূর জানে না, তবে এগুলো খাওয়ার আশা ওর মাটি হয়ে গেছে। এই মুহূর্তে আয়াসকেও পাশে চেয়েছিল, কিন্তু কত সহজেই আয়াস ওর হাতে একটা ফোন ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। বয়স 45-এর মহিলাটার কোলে মাথা রেখে শুয়ে আছে আয়াস। চোখ দিয়ে টুপিয়ে টুপিয়ে জল পড়ছে। আজ নিজের চোখের জলটাকে বড্ড সস্তা বলে মনে হচ্ছে। আগে চোখের জলটাকে অতি মূল্যবান বলে মনে হতো, কারণ আয়াস কখনো কাঁদত না। আয়াসের চোখের জলে মহিলার শাড়ির আঁচল ভেজছে, ওনার চোখেও জল। উনি কখনো আয়াসকে এত ভেঙে পড়তে দেখেননি। উনি নিজের চোখের জলটা মুছে বলল, কাঁদেন আয়াস, তুই না আমার লক্ষ্মী ছেলে। আয়াস চোখের জলটা মুছে বলল, কাঁদছি না আমি, আই এম ওকে। উনি আয়াসকে বললেন, দেখ, ভালোবাসা নামক জিনিসটা কখনো অপরাধের নয়, কিন্তু ভুল মানুষটাকে ভালোবাসা অপরাধের। তুই সঠিক মানুষটাকেই ভালোবেসেছিস, আর আমি এমন তো নয় যে তুই কেবল আমার কথা শুনে নূরকে বিয়ে করেছিস। তুই তো নূরকে ভালোবাসিস, তাই না? কি ঠিক বলিনি আমি, বল? আয়াস একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার ভালোবাসায় আর কি যায় এসে যায়? আমি তো কখনোই কারো প্রিয় হতে পারলাম না, কারণ না, আর না কাউকে ভালোবাসতে পারলাম। উনি আয়াসের কপালে চুমু দিয়ে বললেন, দূর পাগল, তোর ভালোবাসা হলো খাঁটি, আর তুই যা করেছিস তা অন্যায় না। আমি কখনো চাইনি নূর তুই ব্যতীত অন্য কারোর জীবনসঙ্গী হোক, আর আমি মনে করি নূরের জীবনের উপর এইটুকু অধিকার আমার না থাকলে আর কারণ নেই। আহান নূরকে ভালোবাসে, সেটা ভুল নয়, কিন্তু তাকে এখনো দূর থেকে ভালোবাসার কল্পনা করতে চাওয়া ভুল। আয়াস মুচকি হাসছে, আর মাঝে মাঝে চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে। অদ্ভুত মায়াজালে আটকে গেছে, সম্পর্কের মায়াজাল। উনি আয়াসের চোখের জল মুছে দিয়ে বললেন, আহানের ফ্লাইট কবে? আয়াস নির্লিপ্তভাবে বলল, সকাল 8টায়। যাওয়ার আগে আমার সাথে দেখা করতে বলিস। আয়াস মাথা নাড়ালো। উনি আয়াসকে আশ্বস্ত করে বললেন, তা আহান কি তোর কাছে এসে বলেছে আজ কখনো যে সে তোকে ভালোবাসে? না ভাইয়া, আমাকে কখনোই বলেনি, এমনকি তার কথায় কখনো আমাকে বুঝতেও দেয়নি। আমি যখন ভাইয়াকে প্রথম বলেছিলাম যে আমি নূরকে বিয়ে করতে চাই, কিন্তু আমার সাথে নূরের বিয়ে করার কথা নূরের বাবা কখনোই মানবে না, তাই আহান ভাইয়াকে নূরের সাথে বিয়ে অভিনয় করতে হবে। তখনও ভাইয়া নূরকে ভালোবাসতো না। নূরের জীবনে আমি প্রথম এসেছি, তবু সেটা বড় কথা নয়। বড় কথা হলো ভাইয়া নূরকে ভালোবাসতো, সেটা কখনো আমাকে বুঝতে দেয়নি। আজ একটা জিনিস বুঝলাম, আমি হয়তো ভাইয়াকে ভালোই বাসতে পারিনি। ভাইয়া নিজের সব ভালোবাসা আমার প্রতি উজাড় করে দিয়েছে, কিন্তু আমি পারিনি আমার কথা রাখতে, একবারও অমত করিনি। নিজের ভালোবাসার নূরকে আমার কাছে তুলে দিয়েছে আমার একবার চাওয়াতেই, কিন্তু আমি তার জায়গায় থাকলে নূরকে তার হতেই দিতাম না কখনো। আমি মানুষটা বড্ড স্বার্থপর। উনি আয়াসের কথা শুনে কান্না করে দিলেন, আর আয়াসের গালে হাত রেখে বললেন, না, আমার আয়াস স্বার্থপর হতেই পারে না। আমার আয়াস আমার নূরকে ভালোবাসে, আর নূর এই পৃথিবীতে এসেছে শুধুমাত্র আয়াসের জীবনসঙ্গী হিসাবে, অন্য কারোর জন্য না। আল্লাহ আহানের জন্য অন্য কাউকে রেখেছেন। আয়াস থমথমে গলায় বলল, আমি হয়তো নূরকে জোর করে পাওয়ার চেষ্টা করেছি।
এটা তোর ভুল ধারণা আয়াস। সৃষ্টিকর্তা যাকে যার জন্য সৃষ্টি করে সে কেবল তারই হয়। সৃষ্টিকর্তার ব্যতীত কারো সাধ্য নেই তাদের আলাদা করার। আয়াস মাথা নিচু করে আছে, মনের মাঝে কাজ করছে একরাশ অপরাধ বোধ। আয়াস এবার উঠে দাঁড়ালো। ওকে দেখে মহিলাটি বললেন, কোথায় যাচ্ছিস? ভাইয়ার কাছে। প্লিজ তুমি আমাকে আটকিও না। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। রাত 4:25। দরজার দিকে চেয়ে আছে নূর। বারবার মনে হচ্ছে এই বুঝি আয়াস আসবে, এই বুঝি আয়াস আসবে। কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তবুও আয়াস আসলো না। নূরের ভীষণ রকম কান্না পাচ্ছে। আজ শারীরিক অবনতির জন্য জড়বস্তুর মতো বসে আছে ও। আইসক্রিম চকলেট কোনোটা ছুঁয়ে অবধি দেখেনি। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে নূর চোখটা মুছে নিয়ে ঘুমিয়ে থাকার ভান করতেই আয়াস রুমে ঢুকলো। নূরকে ঘুমিয়ে থাকতে দেখে আয়াস আর ওকে ডাকলো না, সোফাতে গিয়ে শুয়ে পড়ল। নূর এক চোখ পিটপিট করে দেখার চেষ্টা করলো। আয়াস শুয়ে আছে। হঠাৎ নূর আহ করে চেঁচিয়ে উঠতেই আয়াস ছুটে এসে বলল, কি হয়েছে আপু সোনা, ব্যথা পেয়েছো? নূর আয়াসের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল। আমি ওয়াশরুমে যাব। আয়াস নূরকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুম থেকে ফিরে নূরকে খাটে শুয়ে দিয়ে আয়াস ওর পাশে বসতেই নূর জিজ্ঞেস করলো, বসে রইলেন যে, যাবেন না অন্য রুমে নাকি? নাকি প্রেমিকা ঘুমিয়ে পড়েছে তাই এখন আর তার সাথে কথা বলতে পারবেন না? আয়াস নূরের প্রশ্ন উপেক্ষা করে বলল, তুমি কাউকে ভালোবাসো আপু সোনা? নূর খানিকক্ষণ আয়াসের দিকে চেয়ে রইল। তারপর কিছু না বলে চোখ বন্ধ করে ঘুমাতে নিলেই আয়াস আবার বলল, বলো, কাউকে ভালোবাসো কি? ইয়েস অর নো? নূর চুপ করে আছে। আয়াস একটু রাগ দেখিয়ে বলল, নীরবতা সম্মতির লক্ষণ। হ্যাঁ কি না? উত্তর যদি হ্যাঁ হয় তবে তুমি তার। নূর চোখটা খুলে বিরক্তি নিয়ে বলল। যদি বলি হ্যাঁ? কথাটা শুনে আয়াস দরজার দিকে হেঁটে যেতে গেলেই নূর ভাবল আয়াস হয়তো চলে যাচ্ছে, কিন্তু না। আয়াস দরজা বন্ধ করে নূরের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি ব্যতীত তুমি কারণ না, মনে থাকবে? নূরের পাশে গিয়ে শুয়ে নূরের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসলে? আয়াস কিছু বলতে যাবে, তার আগে নূর আয়াসের চুলের মুঠি ধরে নিজের কাছে এনে আয়াসের ঠোঁটে কামড় দিয়ে সরে এলো। আয়াস তো অবাক অবাক হয়ে বলল, এটা কি হলো? নূর নড় চড়ে বলল, বিরক্ত হচ্ছিলাম বড্ড, আপনাকে থামানোর প্রয়োজন ছিল। আয়াস নূরের কাছে গিয়ে বলল, থামানোর জন্য আরও অনেক পথ আছে, সেগুলো অ্যাপ্লাই করতে। যদিও জানি তুমি পারো না, তাই আমার শিখিয়ে দিতে দোষ কি? কথাটা বলে নূরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিতেই নূর আয়াসের টি শার্ট খামচি মেরে ধরল। আসলে আয়াসকে কাঁদো কাঁদো হয়ে রোমিও আশিকের মতো মানায় না। সে যে ডেভিল, তার ভালোবাসা ইউনিক। আর 5 জনের মতো সে নয়। তার ভালোবাসার ধরনটা যে অন্য। আর হাজারো কষ্টের মাঝে সেই আয়াসকেই বারবার পেতে চায় নূর। হঠাৎ ঘুমের ঘরে নূর হুড়মুড় করে উঠতেই আয়াসের ঘুম ভেঙে গেল। ঘুম যদিও চোখে ছিল না, তবুও ঘুমানোর বৃথা চেষ্টা করছিল। আয়াসের মাথায় অনেক চিন্তাভাবনা ঘুরছে। আহানের জন্য কষ্টটা বেশি হচ্ছে। নূর ওর বাহুডোরে ছিল, তাই নূরের ঘুম ভেঙে গেছে তা বুঝতে আয়াসের বেশি অসুবিধা হলো না। ভোরের রেশটা কেটে গিয়ে সূর্য ধীরে ধীরে কিরণ দিচ্ছে। আয়াস উঠে নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো আপু সোনা, ব্যথা পেয়েছো? নূর ওর নিজের মধ্যে গাম্ভীর্যতা বজায় রেখে নামতে গেলেই আয়াস ধমকে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমি যাওয়ার জন্য পারমিশন দিয়েছি? নূর আয়াসের চাহনি উপেক্ষা করে নামতে গেলেই আয়াস বলল, এক পাও যদি নামিয়েছো তাহলে আমি এমন কিছু করব যা তুমি এই মুহূর্তে সহ্য করতে পারবে না। অযথা আমাকে রাগিয়ে দিও না, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলো। নূর এবার রাগি চোখে তাকিয়ে বলল। আমার বদলে ওয়াশরুমে কি আপনিই যাবেন? নূরের কথায় আয়াস ঘাবড়ে গেল। একটু ইতস্তত বোধ করে বলল, ও তাই বলো। তা এটা এত জটিল করে বলার কি ছিল? সোজা সাপটা বললেই হয় ওয়াশরুমে যাবে। আয়াস বিছানা থেকে নেমে নূরকে কোলে নিতে গেলেই নূর বলল। আমি হেঁটে যাব। আয়াস ভুরুকুসকে বলল, কেন, আমি নিয়ে গেলে সমস্যা কি? নূর নিজের কথায় অটুট থেকে বলল, আমি পায়ে হেঁটে যাব। আমি আত্মনির্ভরশীল হতে চাই। আয়াস নূরের কথা শুনে ফিক করে হেসে বলল, সত্যি আপু সোনা?
হাঁটবে বলে তার জন্য আবার তোমার নিজের মাঝে এমন আত্মনির্ভরশীলতা জেগে উঠলো। যাই হোক, গুড ফর ইউ। কথাটা বলে আশ নূরের দিকে হাত বাড়িয়ে বলল। হাতটা ধরে নামো। নূর জানে যে ও নিজে নামতে গেলে ধপ করে পড়ে কোমর ভাঙবে, তাই এত কষ্ট আর নিজেকে দিতে চায় না। তাই আর কোনো রকম তর্কাতর্কি না করে আয়েশের হাতটা ধরে বিছানা থেকে নেমে দাঁড়াতেই আয়েশ নূরের শরীরের সাথে লেপ্টে দাঁড়িয়ে নূরের কোমরে হাত রেখে নূরকে কাছে টেনে আনতেই নূর একটু থতমত খেয়ে গেল আর হালকা কেঁপে উঠল। নূর নিজের মধ্যে কঠোর ভাবটুকু আনতে চাইছে বারবার, কিন্তু পারছে না। বারবার যেন মনটা আইসক্রিম আর চকলেটের মতো গলে যাচ্ছে। একটু কম্পিত কণ্ঠে বলল, কি হচ্ছে কি? আমি ওয়াশরুমে যাব। আয়েশ নূরের কোমরে স্লাইড করতেই নূর আয়েশের টি শার্ট খামচে মেরে ধরে ফেলল। শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে ওর। আয়েশ ওর আর এক হাত নূরের কোমরে রাখতেই নূর মাথা নিচু করে নিল। আয়েশ নূরের কানের কাছে গিয়ে কানে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আমার পায়ের উপর পা রাখো আপু সোনা। নূর আয়েশের কথা শুনে আয়েশের দিকে তাকালো। আয়েশের চাহনি স্থির আর খুব স্বাভাবিক, কিন্তু নূরের দৃষ্টি চঞ্চল। নূর ধিমে গলায় বলল, কেন? এই তুমি না বললে পায়ে হেঁটে ওয়াশরুমে যাবে? নূর অবাক হয়ে বলল। বলছি তো। আয়েশ বিচক্ষণ ভঙ্গিতে বলল, তো যাই হোক, হোয়াট এভার। তুমি কিন্তু একবারও বলনি যে নিজের পায়ে হেঁটে যেতে চাও, তাই পাটা যে কারোর হতে পারে, আর এক্ষেত্রে পাটা আমার, তাই তুমি আমার পায়ে পা রেখে হেঁটে যাবে, আর এটাই ফাইনাল। আর তুমি যদি ভেবে থাকো যে তোমার জেদ বজায় রেখে তুমি এখন অযথা আমার সাথে তর্ক করবে, তাহলে ফাইন, ঝগড়া করো, বাট আমার পায়ের উপর পা রেখেই তোমাকে হেঁটে যেতে হবে, আর এটাই আমার শেষ আর ফাইনাল কথা। এক নাগাড়ে ফটাফট কথাগুলো বলে ফেলল আয়েশ। নূর অবাক চোখে তাকিয়ে আছে। আজকাল খুব অদ্ভুত রকম ব্যবহার করছে ওর সাথে। আগের মতো আর জোর খাটায় না, কথায় কথায় আর রহস্য রেখে কথা বলে না, খুব সহজ ভঙ্গিতে কথা বলে। কিন্তু নূর সে তো আয়েশের এই রূপের সাথে পরিচিত নয়। আয়েশের এই রূপটাই ও চেয়েছিল, কিন্তু কোথাও না কোথাও আয়েশের সেই ডেভিল রূপটাকে নূর খুব বেশি মিস করছে। যে আয়েশ কথায় কথায় ওকে ধমক দিত, ওর ওপর জোর খাটাতো, নূরের সব সিদ্ধান্ত নিত। এটা যদি ক্ষণস্থায়ী বা তা কেবল নূরের অসুস্থতার জন্য হয়, তাহলে নূর মেনে নেবে, নতুবা নয়, কারণ ও সেই ডেভিল আয়েশকেই ভালোবেসেছে আর তাকেই চায়। নূর বেশ ভালোই বুঝলো যে আয়েশ যা বলেছে তার বাইরে আয়েশ একটা কাজও করবে না, তাই এই মুহূর্তে আয়েশের সাথে তর্কাতর্কির যুদ্ধে নামা বৃথা। বেশি কথা না ভেবে নূর ওর এক পা আয়েশের পায়ের উপর রাখল, আর এক পা রাখতেই নূর কোনো একটা কিছুর ভয় পেয়ে ধড়পড় করে আয়েশের পা থেকে পা নামিয়ে নিল। আয়েশ মুচকে এসে বলল, কি হলো আপু সোনা, পা নামিয়ে নিলে যে? চিন্তা নেই, আমার পা ভাঙবে না। এখন আর আগের মতো জিম না করলেও এইটুকু শক্তি আছে যে তোমার মতো আরো কয়েকটা বউকে কোলে তুলে নিয়ে পুরো ধানমন্ডি ঘুরতে পারবো, বুঝলে আপু সোনা? আরও কয়েকটা বইয়ের কথা শুনে নূরের রাগ উঠে গেল। তাই রাগটার কারোর ওপর না, আয়েশের ওপরেই ঝাড়া প্রয়োজন। তাই রেগে গিয়ে বলল, এমন দাঁতবার করে হাসছেন কেন? ওয়াশরুম যাবো বলেছিলাম, আর আপনি হাজারটা বউ নিয়ে চলে এলেন, আবার তাদেরকে ধানমন্ডিও ঘোরাচ্ছেন। হোয়াট এভার, আপনি যাকে খুশি তাকে নিয়ে ঘুরুন, আই ডোন্ট কেয়ার, বাট আপাতত আমাকে ওয়াশরুম অবধি দিয়ে আসলে হবে। যাবেন কি না? ইউস অর নো? আয়েশ নূরের এমন কথা শুনে মুচকে এসে লম্বা সুরে ডেকে বলল। আপু সোনা। নূর আয়েশের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি? মনের ভিতর জ্বালা পোড়া হয়? নূর বুঝতে পারল আয়েশ ঠিক কী ইঙ্গিত করতে চাইছে, তাই রেগে গিয়ে আয়েশের পায়ের উপর পা রেখে নিজের পা দুটো খানিকটা উঁচু করে আয়েশের গলা অব্দি ওর মুখটা নিয়ে গিয়ে আয়েশের গলায় কামড়ে ধরে রইল। আয়েশ নূরকে ছেড়ে না দিয়ে নিজের আরও কাছে টেনে নিতেই নূর কিছু একটা ভেবে ছেড়ে দিল। আয়েশ নূরের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, ভ্যাম্পায়ার নি হয়ে গেলে নাকি আজকাল যেখানে সেখানে কামড়ে নিচ্ছ? নূর ওর ঠোঁটটা মুছে বলল, আপনি ডেভিল হলে আমার ভ্যাম্পায়ার হতে সমস্যা কি? আর এত কথাই বা হচ্ছে কেন? আপনি কি আজ আমাকে ওয়াশরুমে নিয়ে যাবেন নাকি না? আয়েশ আর কোনো কথা না বাড়িয়ে নূরের নাকে একটা চুমু দিয়ে এক পা বাড়াতে গেলেই নূর পড়ে যেতে গেলেই আয়েশ শক্ত করে ধরে বলল, জামাইকে অন্য মেয়ের সাথে দেখলে রাগের বেলায় 16 আনা, এদিকে নিজের চিন্তা জিরো। এভাবে টি শার্ট ধরলে এমনি পড়ে যাবে। গলা জড়িয়ে ধরো,
ফিল্মি স্টাইলে, আর মাঝে মাঝে একটু রোমান্টিক চোখে তাকাবে, তাহলে আমি শরীরে এনার্জি পাবো, বুঝেছো? নূর আয়াসের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। এটাও কোন আয়াসকে দেখছে? ও কখনো ভাবেনি যে আয়াসের শক্ত খোলসে ঢাকা ব্যক্তিত্বের মাঝেও একটা নরম হৃদয়ের মানুষ আছে। আয়াসের গলা জড়িয়ে ধরে আয়াসের দিকে অপলক তাকিয়েছে নূর। আয়াস নূরকে নিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ আয়াস বলল, মাঝে মাঝে তাকাতে বলেছিলাম আফু সোনা, এখন তো দেখছি তুমি আমার উপর রীতিমতো নজর দিচ্ছ, যদিও আমি জানি আমি খুব সুন্দর। নূরের দিকে চোখ টিপ মেরে নূর আয়াসের কথাতে খানিকটা লজ্জাবোধ করতেই মাথা নামিয়ে নিল। নূরকে ওয়াশরুমে দিয়ে এসে আয়াস বাইরে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ফোন আসতেই আয়াস ফোনটা ধরতে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলো নূরের ভাইয়া ফোন করেছে। ওনার কলটা দেখে আয়াস কিছু একটা ভাবলো। তারপর কলটা ধরতেই উপাস থেকে নূরের ভাইয়া বলে উঠল, হ্যালো আয়াস, নূর কেমন আছে? আয়াস বেশ স্বাভাবিকভাবে বলল, ভালোই আছে ভাইয়া। নূর যে অসুস্থ তা তুমি একবার আমাদেরকে ফোনটা করে জানালে না পর্যন্ত। ওকে তোমার কাছে তুলে দিয়েছে মানে কি এটা যে ও কেমন আছে তার ন্যূনতম খবরটুকু তুমি আমাদেরকে জানাবে না? পাশ থেকে নূরের বাবার কণ্ঠস্বর ভেসে আসছে। উনি তার স্বরে যে চিৎকার করে বলছেন, এই ছেলেকে আমার কোনোভাবেই ভালো লাগেনি। আমার তো মনে হয় নূরের এমন অবস্থার জন্য এই দায়ী। নূরের ভাইয়া নূরের বাবাকে থামিয়ে বলল, আহ বাবা, একটু চুপ কর, আমি কথা বলছি তো। কথাটা বলে আয়াসকে বলল, বলছিলাম কি আয়াস, নূর অসুস্থ কিন্তু তুমি আমাদেরকে জানাওনি। তবে আমরা তো আর আমাদের কর্তব্যকে অস্বীকার করতে পারি না। তাই আমরা আজকে নূরকে দেখতে যাব বিকালে। দরকার হলে কয়েকদিনের জন্য নূরকে এখানে আমাদের কাছে রাখবো, তারপরে সুস্থ হলে তোমার কাছে না হয়। কথাটা বলতে না বলতে আয়াস বলল, ওকে, আমি এখন রাখছি, তোমরা আসলে এই বিষয়ে কথা হবে। আয়াস ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে মারল। ওর কপালের চামড়ার সূক্ষ্ম ভাঁজ আর রাগের আভা স্পষ্ট। নূর ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ আয়াসের কথাগুলো শুনছিল মনোযোগ দিয়ে, যদিও বুঝতে পারেনি আয়াস কার সাথে কথা বলছিল আর হঠাৎ ওর এই রাগের কারণ কি। আয়াস নূরের কাছে গিয়ে নূরকে কোলে তুলে নিল। নূর ভেবেছিল আবার হয়তো আয়াসের পায়ে ভর করে হেঁটে যাবে, কিন্তু হঠাৎ আয়াস কোলে নেওয়াতে আয়াসের শার্ট শক্ত করে খামচে মেরে ধরল। হঠাৎ করে আয়াস কেমন অদ্ভুত হয়ে গেল। আগের মতো মুখে সেই হাসিটা লেগে নেই। আয়াস নূরকে বিছানায় বসিয়ে দিয়ে নূরকে বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আয়াস উঠতে গেলেই নূর একটু নরম সুরে জিজ্ঞাসা করলো। কে ফোন করেছিল? আয়াস একটু থেমে বলল, তোমার ভাইয়া। নূর অবাক হয়ে বলল, কেন? তুমি অসুস্থ, তোমাকে দেখতে আসছে, আর তোমাকে ওরা কয়েকদিনের জন্য তাদের কাছে রাখতে চাই, যতদিন তুমি সুস্থ না হও। নূর জিজ্ঞাসু সুরে বলল। আপনি কি বললেন? আয়াস নূরের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বলার প্রয়োজন বোধ করিনি তাই বলিনি। মানে কি বোঝাতে চাইছেন আপনি? আয়াস নূরের কপালে ভালোবাসার পরশেকে বলল, আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি, বুঝেছো? না বুঝলে তাড়াতাড়ি বুঝে ফেলো, আমি একটু পরে আসছি। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। ঘড়ির দিকে নূর তাকিয়ে দেখল 6:15 বাজে। এত সকালে আয়াস কোথায় গেল নূরের ভাবনাতেও আসছে না। তবে নূর মনে মনে ঠিক করে নিল ওর ভাইয়া বা বাবা তাদের সাথে ওর যাওয়ার জন্য জোর করলেও নূর যাবে না। যতদিন না আয়াসের সাথে ওর সম্পর্কটা ঠিকঠাক একটা জায়গা আসছে ততদিন কোথাও যাবে না। তাছাড়া ওর ভাইয়ার বলা কথাটা মনে পড়ছে বারবার। তুই আসলে দেখছি আমাকে আর মায়াকে বাড়ি ছাড়তে হবে। কথাটা নূরকে অনেক বেশি আঘাত করেছিল। ধীরে ধীরে বসা অবস্থা থেকে শুয়ে পড়ল পাশ ফিরে। নূরের চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়ছে। কখনো কখনো মানুষের কথাগুলো এমনভাবে আঘাত করে যে তার কষ্টকে কমানো মুশকিল। ড্রাইভ করছে আয়াস, পাশে বসে আছে আহান। আহানকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যাচ্ছে আয়াস। ড্রাইভ করার মাঝে আয়াস বলে উঠল, কবে ফিরবে তুমি? আহান মুচকে এসে বলল, যেদিন আমি জানবো যে আমি চাচু হতে চলেছি সেদিন। আয়াস কথাটা শুনে একটা মুচকে এসে বলল, নূরকে চাও? আহান আয়াসের দিকে তাকালো। অনেক বড় একটা কথা বলে ফেলেছে আয়াস। আহান জানে যে আয়াস কী পরিমাণ ভালোবাসে নূরকে, আর নূরকে পাওয়ার জন্য আয়াসের এত অভিনয় করা, আর সেই আয়াস নূরকে আহানের কাছে তুলে দিতে চাইছে।
মানে আয়াস তার নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা বিসর্জন দিতে চাইছে। আহান কিছু বলল না, চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল। আয়াস আহানের দিকে তাকিয়ে সামনের দিকে ড্রাইভে মন দিল। প্রায় 35 মিনিট পর এয়ারপোর্টের সামনে গাড়ি থামালো আয়াস। আহান গাড়ি থেকে নেমে আয়াসের দিকে তাকালো। আয়াসের কাঁধে হাত রেখে বলল, সত্যি অনেক বড় হয়ে গেছিস তুই। নিজের প্রিয় জিনিসটাকে হারানোর ব্যথার কতটা একবারও ভাবলি না। লাগবে না আমার তোর সেই মূল্যবান জিনিস। কিছু কিছু জিনিস দূর থেকে ভালোবাসার জন্য তৈরি হয়। তুই খুশি থাকলেই আমি খুশি। কথাটা বলে আয়াসকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আহান। শোন, আমি তাড়াতাড়ি দেশে ফিরতে চাই, আর ততদিন আমি দেশে ফিরবো না যতদিন না আমি তোর আর নুরির থেকে গুড নিউজ শুনি। তাড়াতাড়ি আমাকে চাচ্চু ডাকিস না, আমি অপেক্ষা করব। আয়াস আহানকে শক্ত করে জড়িয়ে ধরল। অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। প্রিয় মানুষকে সুখে থাকতে দেখার মতো অমূল্য জিনিস এই পৃথিবীতে আর দুটো নেই। তেমনি আহান আর আয়াসের ভালোবাসা 100% খাঁটি। কিছুক্ষণ পর পর নূর ঘড়ির দিকে তাকাচ্ছে। নূরের জীবনটা সেই 4 দেওয়ালে বন্দি ঘরটাতে থেমে থাকলেও দেওয়ালে আটকানো ঘড়িটাতে সময়ের কাঁটাগুলো থেমে নেই। সময় বহমান, তা কখনো কারোর জন্য থেমে থাকে না। নূর কিছুক্ষণ অন্তর অন্তর ঘড়ির দিকে তাকাচ্ছে, আর সময়ের ঢেউ কাটিয়ে চলেছে। আয়াস বেরিয়েছে অনেক সকালে, আর এখন সকাল 10টা বাজতে চলল। মাঝে 2 থেকে 3 ঘন্টা কেটে গেছে, আয়াসের ফেরার নাম নেই। নূর একটা শুকনো ঢোক গিলল, ওর গলা ধরে আসছে। ঢোক গিলতে গেলেও গলায় ব্যথা অনুভব করছে। কষ্টটা ধীরে ধীরে ওর মনকে আয়ত্ত করে নিচ্ছে ক্রমাগত। চোখের কোণে জলরাশির ভিড় তার চোখের পাতার ওঠা নামাতেই গড়িয়ে পড়ার জন্য যথেষ্ট। নূর কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল। আয়াসকে ফোন করবে ভাবছে। এতক্ষণ কেবল অপেক্ষা করেছে, কিন্তু কল করেনি। মনের মাঝে থাকা হাজারো দোটানার সীমারেখা পার করে নূর কল করল। ফোনটা লাউডে দিয়ে রেখেছে, কানে ধরবার ক্ষমতা পাচ্ছে না। যদি পাশে হাত থেকে পড়ে যায় ফোনটা, তাই। বেশ কয়েকবার রিং হয়ে কলটা কেটে গেল। ওপাশ থেকে কোনো রেসপন্স এলো না দেখে নূর ফোনটা ওর পাশে ছুঁড়ে ফেলল। কান্না পাচ্ছে খুব। কিছুক্ষণ থমথমে মুখে সামনের দিকে চেয়ে থাকার পর ঠোঁট উল্টিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, আর বাচ্চাদের মতো গাল ফুলিয়ে কান্না করছে নূর। কিছুক্ষণ কান্না করে ধীরে ধীরে হাতের ওপর ভর রেখে বিছানায় শুয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো যে একমাত্র অসুস্থ থাকলেই সবার কাছে নিজের গুরুত্ব বোঝা যায়। চোখ বন্ধ করে শুয়ে আছে, আর কান্নার এসে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে নূর। কিছু সময় পর কখন যে দু চোখ জুড়ে ঘুম চলে এলো তা নূর জানে না। বেশ কিছুক্ষণ পর ইফার গলার আওয়াজে ঘুম ভাঙল। ভাবি, ও ভাবি, ওঠো, তোমার জন্য নাস্তা এনেছি, খেয়ে ওষুধ খেয়ে নাও। নূর ঘুমে ভার চোখ নিয়ে ইফার দিকে তাকালো। মেয়েটা অনেক সতেজতা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, হাতে আছে একটা ট্রে। নূর ধীরে ধীরে ওঠার চেষ্টা করতে গেলেই ইফা হাতের ট্রেটা টেবিলের ওপর রেখে নূরকে উঠে বসতে সাহায্য করতে নিলে নূর আধো আধো গলায় বলল, ইফা তুমি? ইফা নূরের পাশে বসে বলল, আই এম সরি ভাবি, আমি জানতাম না যে ভাইয়া বাসাতে নেই। যদি জানতাম তাহলে তোমাকে একা থাকতে দিতাম না। ভাই একটু আগে ফোন করে না বললে তো জানতেই পারতাম না। নূর চোখের ওপর হাত রেখে চোখটা হাত দিয়ে ডলা দিয়ে ঘুমের রেশটা কাটিয়ে বলল, উনি আমাকে ফোন করেছিলেন? ইফা খাবারের ট্রেটা নূরের পাশে রেখে বলল, জি ভাবি, ভাইয়াই তো বলল তার বাসায় ফিরতে দেরি হবে, তাই আমি যেন তোমাকে খাইয়ে দিই। কথাটা শুনে নূরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আজ ইফাকে কল করেছিল, কিন্তু ওকে কল ব্যাক করার সুযোগ পায়নি। অভিমানের মেঘটা কষ্টের কালো পাহাড়টার গা ঘেঁষে ছুঁয়ে যাচ্ছে। বুঝতে পারছে না এখন ওর কীরকম ব্যবহার করা উচিত। নূর চুপ করে আছে দেখে ইফা বলল, আমি বুঝেছি তুমি ভাইয়ার উপর রেগে আছো, তাই না? রাগ হওয়াটাই স্বাভাবিক। তোমার এই সময়ে তার তোমার পাশে থাকা উচিত, কিন্তু ভাইয়া খুব ব্যস্ত, না হলে কখনোই এমনটা করতো না। নূর মিথ্যা ইফাকে উদ্দেশ্য করে ওর মুখে একটা মুচকি হাসি ফুটিয়ে তুলল। আমি কিছু মনে করিনি ইফা, উনি সত্যি অনেক ব্যস্ত মানুষ। আমি ব্যতীত ওনার জীবনটা যে অনেকটা প্রশস্ত আর সুন্দর তা আমি বুঝছি। একরাশ অভিমানের সুরে কথাটা বলল নূর, কিন্তু নূরের এমন ঘোরালো পেঁচালো কথার অর্থ বোঝার ক্ষমতা ইফার নেই। তাই ও কিছু বুঝল না, তাই একটু অবাকের সহিত বলল, ভাবি,
কি বললে? আর একবার বলো, ঠিক বুঝলাম না। নূর ইফার গালে হাত রেখে আগের তুলনায় মুখের হাসিটা আরও বেশি প্রশস্ত করে কথা ঘোরানোর জন্য বলল। তুমি নাস্তা করছো ইফা? ইফাও নূরের দিকে মুচকি হেসে বলল। করেছি ভাবি। তুমি অনেকক্ষণ না খেয়ে আছো, জানি তোমার অনেক খিদে পেয়েছে, তাই আর কোনো কথা না, তাড়াতাড়ি খেয়ে নাও। নূর ট্রেটা হাতে নিয়ে বলল। আমার সাথে তুমিও খাবে, কোনো কথা শুনবো না। ইফা চোখ মুখ কুঁচকে বলল। না ভাবি, আমি খাবো না, তুমি খাও, আমার খিদে নেই। নূর পরোটাটা ছিঁড়তে গিয়ে হাতে অল্প ব্যথা পেল, চোখ মুখ কুঁচকে ফেলল ব্যথায়। তবুও ইফাকে খুব একটু বুঝতে দিল না। কিন্তু ইফা নূরের ব্যথার আভাস পেয়ে নূরের কাছ থেকে ট্রেটা নিয়ে পরোটা ছিঁড়ে নূরের মুখের সামনে ধরে বলল। নাও ভাবি, হা করো। ইফার এমন কাজে নূরের চোখে জল চলে এলো। ওর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে খুব। ছোটবেলায় যখন ও খেতে চাইতো না, তখন ওর আম্মুকে কত রূপকথার গল্প বলতো, আর ওকে ভুলিয়ে ঠিক পুরোটা খাবার খাইয়ে দিত। ইফা নূরের দিকে তাকিয়ে বলল। ভাবি, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে কষ্ট দিয়ে কথা বলে ফেললাম? নূর ইফার মাথায় হাত রেখে বলল। তোমরা এত ভালো কেন বলতে পারো? ইফা মুচকে হেসে বলল। ভাবি, তুমিও না, আসলে আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। তুমি অন্যের বাড়ির মেয়ে বলে আমরা কি তোমাকে অবহেলা করব বলো? একদিন তো আমাকেও অন্য বাড়ি যেতে হবে, তাই আমরা যদি এখন থেকেই নিজেদের মন মানসিকতা বদলাতে পারি, তাহলে অন্যদের ধারণাও পাল্টাতে পারবো। নূর ফুপিয়ে কেঁদে উঠল। বিয়ের প্রথম দিন যেদিন ও এই বাড়িতে পা রেখেছিল, সেদিন এই বাড়িটা আর বাড়ির মানুষগুলোকে কতটা কঠিন আর নিষ্ঠুর বলে মনে হতো নূরের কাছে। কিন্তু আজ এই মানুষগুলোকে ও হারাতে চায় না কোনোভাবেই। ইফা বলে উঠল। আরে ভাবি, খেয়ে তো না, আজকে তো তোমার খুশি হওয়ার কথা, কারণ আজ তো তোমার বাসার লোক আসবে তোমাকে দেখতে। নূর ওর হাতের তালু দিয়ে চোখের জল মুছে স্বাভাবিক দৃষ্টিতে ইফার দিকে তাকিয়ে বলল। তোমাকে কে বললো? ইফা মুচকে এসে বলল। আরে ভাবি, আজকে ভোরেই তো আহান ভাইয়া বলে গেলেন যে তোমার বাসা থেকে তোমাকে দেখতে লোকজন আসে, তাই তাদের যেন ভালো করে খাতির আপ্যায়ন করা হয়। নূর জল খেয়ে বলল। বলে গেলেন মানে? উনি মানে আহান ভাইয়াই কি বাসাতে আবার অসুস্থতার কথা বলেছেন? ইফা পরোটা নূরের মুখের সামনে ধরে বলল। আহান ভাইয়াও তো তোমার ভাইয়াকে ফোন করে বলেছে, আর তারা জানিয়েছে যে তারা তোমাকে আজকে দেখতে আসবে। আর আহান ভাইয়া তো আজকে সকালে ইউকে চলে গেছে, কবে ফিরবে বলে যায়নি, বলেছে সময় হলে ফিরে আসবে। নূর এত সব একসাথে শুনে অবাক না হয়ে পারল না। আহানের জন্য একটু খারাপও লাগছে, কারণ নূর ভাবছে আহান হয়তো নূরের কড়া কথা শুনে চলে গেছে। এদিকে আহানের প্রতি রাগও হচ্ছে, কারণ আহানের জন্য নূরের ভাইয়া আয়াসকে কথা শুনিয়েছে, তাই সকাল থেকে আয়াসের মনটা কেমন হয়ে গেছে। ইফা আরেকটু খাওয়াতে গেলে নূর বলে উঠল। ইফা, আমি আর খেতে পারছি না তো, এর বেশি আর আমার পেটে ঢুকবে না, প্লিজ আর জোর করো না। ইফা নূরের দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল। আচ্ছা ভাবি, তাহলে একটু পর আমি আবার আসবো তোমাকে গোসল করিয়ে দিতে, ততক্ষণ তোমার খুব বোর লাগবে, তুমি টিভি দেখো। নূর বিছানায় মাথা হেলান দিয়েছে। আর কতক্ষণ একটা মানুষ বিছানায় শুয়ে বসে থাকতে পারে? নূর ভাবল ওয়াশরুমে যাবে, কিন্তু সকালের মতো তো আর আয়াস নেই, তাই ও নিজেই যাবে বলে বিছানা থেকে নামলো। প্রথমবার পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। তারপর গুটি গুটি পায়ে ধীরে ধীরে জানালার কাছে গেল। জানালার গ্রিল ধরে হাঁটতে গেলেই বাইরের দিকে চোখ গেল। আয়াসের খালাম্মু উনি হাতে একটা ট্রেতে করে বেশ কিছু খাবার নিয়ে বাসার পিছনের রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছেন। নূর প্রথমে ভাবল এটা হয়তো ওর চোখের ভ্রম, তাই আরও ভালো করে দেখল, হ্যাঁ, উনি হাতে একজনের নাস্তা নিয়ে যাচ্ছেন। হঠাৎ উনি দ্রুত যেন কোথাও মিলিয়ে গেলেন। নূর বুঝতে পারল না উনি কোথায় গেলেন। নূর বুঝল না, দারোয়ান বা কাজের বুয়াকে তো উনি কখনো খাবার দিতে যান না, তাহলে উনি কোথায় গেলেন? তাও আবার এমন রাস্তায় গেলেন যেখানে নূর কখনো যায়নি, এবং এ বাসার মানুষজন সেদিকে যায় বলে নূর জানতো না। নূর তবুও বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যদি ওনাকে ফিরতে দেখেন। কিন্তু বেশ কিছুক্ষণ হলো উনি ফিরছেন না দেখে নূর আর অপেক্ষা না করে ওয়াশরুমে চলে গেল।
বৌমা শোনো, শাড়ি পরেছো ভালো কথা, কিন্তু পা বেঁধে আবার পরে যেও না, সাবধানে হাঁটবে। আয়াস বাসায় থাকলে না হয় ও একাই তোমাকে কুলে করে সারা বাসা ঘোরাতো, কিন্তু না জানে ছেলেটা কোথায় গেছে। এখনো তো বাসায় ফেলো না, একটু পরেই তোমার বাসার সবাই আসবে, রান্নাবান্নাও কমপ্লিট, আমি শুধু এবার গোসল করব। নূরের শাড়ির কুচিটা ঠিক করতে করতে বললেন আয়েশের খালাম্মু আফরোজা বেগম। নূর কেবলই ওনার সকালের কথাটা ভাবছে, উনি কোথায় গিয়েছিলেন ঠিক। আচ্ছা, ওনাকে কি জিজ্ঞাসা করা উচিত? এরকম হাজারো কল্পনা জল্পনা রেশ কাটিয়ে নূর বলল, আচ্ছা আন্টি, আপনি সকালে বাসার পেছনে ট্রেতে করে নাস্তা নিয়ে কোথায় যাচ্ছিলেন? উনি যেন কথাটা শুনে প্রথমে একটু চমকালেন, তারপর স্বাভাবিকভাবেই বললেন, কই বৌমা কোথাও যায়নি তো, আমি তো সকালের নাস্তা বানানোর পর রান্না করেছিলাম, তুমি হয়তো ভুল দেখেছো। ওনার বলা কথাটা শুনে নূর থেমে গেল, কিছু বলল না আর। আসলে উনি এতটাই স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলছেন যে তার উপর সন্দেহের আঙুল তুললে নূর নিজেই হয়তো মিথ্যা বলছে বলে প্রমাণিত হবে। কিন্তু নূর ঠিক দেখেছে যে উনিই ছিলেন, কিন্তু কথাটা উনি অস্বীকার করলেন। নূর অবাক হলো একটা বিষয়ে, সাধারণত মানুষ মিথ্যা কথা বলতে গেলে তার কণ্ঠস্বরে পরিবর্তন আসে, তার কণ্ঠস্বর কাঁপে, শরীরের অঙ্গভঙ্গির পরিবর্তন হয়। কিন্তু ওনার বেলায় তেমন কিছুই ছিল না, উনি বড্ড বেশি স্বাভাবিক ছিলেন। আর নূর একটা মিথ্যা কথা বলতে গেলেই ওর মাঝে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, যাতে স্পষ্ট যে কেউ ধরে ফেলবে যে ও মিথ্যা কথা বলে। নূর আর কথা বাড়ালো না, চুপচাপ রইল। ওর কথার মাঝে আফরোজা বেগম নূরের হাতে একজোড়া চুড়ি পরিয়ে বললেন, এটা তোমার শাশুড়ির, ওর অনেক ইচ্ছা ছিল তোমাকে এগুলো নিজের হাতে পরাবে, কিন্তু ওর ইচ্ছাটা পূরণ হলো না। যাই হোক, আমি তো আছি, কখনো নিজেকে একা মনে করবে না কেমন। আর চিন্তা করো না, আয়েশ ঠিক তাড়াতাড়ি ফিরে আসবে। কথাটা বলে উনি চলে গেলেন। ওনার যাওয়ার পানে নূর তাকিয়ে রইল। আসলে অনেক ভাগ্যবতী যে ও এমন একটা পরিবারের বউ হয়ে এসেছে। তোর শরীরের অবস্থা কেমন আছে এখন? এখন তো বুঝতে পারছিস যে কত বড় ভুল করেছিস ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে। শুধু মায়া না বললে আমি ওই ছেলের সাথে কখনোই তোর বিয়ে দিতাম না। খানিকটা রাগান্বিত কণ্ঠে কথাগুলো বললেন নূরের বাবা। নূর মাথা নিচু করে আছে। আগে আয়েশের এগেনস্টে কেউ কিছু বললে নূর সেই কথাকে সমর্থন করত, কিন্তু এখন কেন জানি কথাগুলোর গায়ে কাটার মতো সে বাজছে। নূর কথাটা শুনে বলল, বাবা থাক না পুরনো কথা, যা হওয়ার তা তো হয়ে গেছে। তাছাড়া তোমরা চোখ বন্ধ করে ওনার হাতে আমাকে তুলে দিয়েছিলে, তাই তোমার এইসব কথা এখন ঠিক সাজে না। নূরের এমন প্রতিবাদমুখর কথা শুনে নূরের বাবা একটু ভড়কে গেলেন, তাই আর কোনো কথা বাড়ালেন না। মনে মনে অনেক কিছু ভাবতে লাগলেন যে নূরকে বাসায় নিয়ে গিয়ে অনেক কিছু বোঝাবে। নূর ওর ভাইয়ার দিকে তাকালো। ওর ভাইয়া ওর দিকে তাকিয়েছে নিষ্পলকভাবে। ও ওর ভাইয়ার চাহনি উপেক্ষা করে বলল, ভাইয়া কিছু খাচ্ছ না যে? হঠাৎই নূরের ভাইয়া বলে উঠল, তোকে আজকে আমরা নিয়ে যাব, এই বাড়িতে তোকে আর থাকতে হবে না এই অবস্থায়। যারা তোর অসুস্থতার একটা খবর অবধি দেয় না, তারা না জানে কেমনভাবে তোর খেয়াল রাখবে। আয়াসকেও আর এখন আমার বিশ্বাস হচ্ছে না। তুই যতদিন না সুস্থ হবি ততদিন তোকে আমি এখানে পাঠাবো না। আর তুই যদি না ফিরতে চাস তাহলে তো ভালোই, এরা মানুষগুলো কেমন জানে। নূর খানিকটা রেগে বলল, কেমন জানি মানে এটা কি? তুমি ওদেরকে চেনো? এর একটা কাজই তুমি ভুলে গেলে তারা কেমন? আর তারা বলেনি তোমাদেরকে? এমনটা তো নয়। তারা যদি না বলতো তাহলে তোমরা জানতে কিভাবে? আর তাছাড়া তুমি ভাবলে কি করে যে তারা আমাকে খারাপ রেখেছে? তারা আমাকে যথেষ্ট ভালো রেখেছে। আমি নিজেকে অনেক সৌভাগ্য বলে মনে করি যে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। নূরের কথার মাঝে নূরের বাবা বললেন, আহা নূরমা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর ভাইয়া তো তেমনভাবেই বলেনি। নূর এবার ওর বাবার দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, তাহলে এমন কথা আসছে কেন? ওনার সাথে আমার বিচ্ছেদের কথা আসবে কেন? আমি কি বলেছি যে আমি ওনার সাথে থাকতে চাই না, বা আমাকে উনি খারাপ রেখেছে বা মানসিকভাবে অত্যাচার করছেন? করেনি তো। আমি ওনার সাথে ভালো আছি আর ওনার সাথে আমি থাকতে চাই। এর বেশি কিছু আমার থেকে শুনবে না তোমরা। নূর ছলছল চোখে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। আয়াস এখনো ফিরল না। সকাল থেকে দুপুর হয়ে গেল, মানুষটা একবার ওর খোঁজ অবধি নিল না। আর যদি আয়াস এই জায়গায় উপস্থিত থাকতো তাহলে নূরকে হয়তো কষ্ট করে এত কিছু বলতে হতো না, আয়াস নিজেই বলে দিত। কথাগুলো নিজের মনে মনে ভাবল নূর। তীব্র অভিমান আর কষ্ট হচ্ছে ভীষণ রকম।
নূরের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। নূরের ভাইয়া রুম থেকে বেরিয়ে গেল। তা দেখে নূরের বাবা বলে উঠল, একটা বাইরের ছেলের জন্য নিজের ভাইকে এত আঘাত দিয়ে কথা না বললেও বোধহয় পারতিস। কথাটা বলে উনিও রুম থেকে বেরিয়ে গেলেন। নূরের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে চোখের জলে। রক্তের সম্পর্কের মানুষজন সবসময় আপন হয় না। একে অপরের কষ্টটা বুঝে নেওয়াটাই হলো মনের মধ্যে গড়ে ওঠা দৃঢ় সম্পর্ক। তোমাকে আমি বলেছিলাম যে আমি এমন কিছু নূরকে বলতে পারবো না, কিন্তু না, তুমি তো আমার কথা কখনোই শোনোনি আর এখনো শোনো না। তুমি বারবার বলেছিলে যে নূর আয়াসকে ভালোবাসে না, ওদের সম্পর্কটা লোক দেখানো আরও কত কি। আমি তো বিশ্বাস করিনি, কিন্তু তোমার কথা রাখতে ওকে এত কিছু বলে ফেললাম। না জানি মেয়েটা এখন কত কষ্ট পেয়েছে আমার কথা শুনে। ওর চোখে আমি কতটা ছোট হয়ে গেলাম তা তুমি বুঝবে না মায়া। একটা বড় ভাইয়ের সম্মানটুকু হারালাম আজ। এক নাগাড়ে কথাগুলো বলে ফেলল নূরের ভাইয়া রেদওয়ান। মায়া ওকে সামাল দেওয়ার জন্য বলল, তুমি এখনো ভুল বুঝছো রেদওয়ান। আমি এখনো 100% নিশ্চিত যে নূর আর আয়েশের সম্পর্কটা ঠিকঠাক না। ওরা কেমন দূরে দূরে থাকে, স্বামী স্ত্রী সুলভ আচরণ ওদের মাঝে নেই। রেদওয়ান আরও রেগে বলল, বাহ, এখন তো দেখি তুমি ওদের উপর রীতিমতো নজর রাখছো। আমি বুঝতে পারছি না তুমি চাইছোটা কি। মায়া একটা শুকনো ঢোক গিলে বলল, দেখো, তুমি ভুল ভাবছো। নূর আমার ননদ, তাই আমি তো ওর ভালোই চাইবো। আর আমার মনে হয় ও ওখানে হ্যাপি নেই। আর ও যদি হ্যাপি না থাকে তাহলে ওর ডিভোর্সের ব্যবস্থা করা ভালো, তা যতটা তাড়াতাড়ি সম্ভব। আর তারপর আমার ভাই নাহিদের সাথে। বাকিটুকু বলতে যাবে তার আগে রেদওয়ান থামিয়ে দিল মায়াকে। বিরক্ত আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ মায়া, স্টপ ইট। আজ থেকে আর তোমাকে আর ভাবনা ভাবতে হবে না। ওকে ওর মতো থাকতে দাও। ও আয়েশের সাথে ভালো আছে, আর নূর আর আয়েশকে নিয়ে আমাকে আর কিছু বলবে না। বললে ভালো হবে না তার ফলাফল। মায়া দেখল যে রেদওয়ান তার মেজাজ হারাচ্ছে, তাই মায়া এবার ফুপিয়ে কেঁদে বলল, তুমি খামোখা আমার ওপর রাগ করছো। আমি নূরের ভালো চাই, তাই জন্য বলছিলাম। আর তুমি আমাকে ভুল বুঝলে রেদওয়ান। মায়ের কান্না শুনে রেদওয়ান খানিকটা হলেও গলে গেল। তারপর বলল, আচ্ছা হয়েছে, আমি ভুল বুঝিনি। খেয়েছো তুমি? মায়া মৃদু কণ্ঠে বলল, হুম। আচ্ছা, পরে কথা হবে। ওরা খেতে ডাকছে বোধহয়। নূর আমাদের সাথে যাবে না বলছে। মায়া কথাটা শুনে ভুরু কুঁচকে বলল, কেন? ও এখানেই থাকতে চায় তাই। বাবা, শ্বশুর বাড়ির প্রতি এত ভালোবাসা। রেদওয়ান এবার খানিকটা রাগী কণ্ঠে বলল, বলেছি না নূরের পার্সোনাল ম্যাটার নিয়ে একটা কথাও বলবে না। মায়া চুপ হয়ে গেল, রেগে ফোনটা কেটে দিল। নূর ওর খাটে বসে আছে। ওকে ঘিরে সবাই বসে আছে নূরের শ্বশুরের তেহেরাত সাহেব বাদে। উনি আজও রুম থেকে বার হননি। হঠাৎ ইফা বলে উঠল, ভাবি, তুমি কিছু খেলে না? এখনো তোমার তো ওষুধ খেতে হবে। নূর ইফার দিকে মুচকে হেসে বলল, আমি পরে খাবো, আমার খিদে নেই ইফা। আয়াসের খালাম্মু উনি সকলকে উদ্দেশ্য করে বললেন, নূর একদম খেতে চায় না, অনেক কষ্টে খাওয়াতে হয়। তাছাড়া যখন আয়েশ বাসায় থাকে তখন আর জোর করে হলেও খাইয়ে দেয়। বোনকে ভালো আর সুখে থাকতে দেখে রেদওয়ানের চোখ ভরে এলো। আয়াসকে অনেক কথা শুনিয়েছে সকালে, সেই কারণে মনের মাঝে একরাশ অনুশোচনা কাজ করতে লাগলো। হঠাৎ আরাফাত সাহেব বললেন, আচ্ছা, আপনাদের ছেলে মানে আয়াস কি করে? এই কথা শুনে নূর ওনার দিকে ঘুরে তাকালো। যদিও তার প্রশ্নটা যথেষ্ট স্বাভাবিক একজন মেয়ের বাবা হিসেবে। আয়াসের খালাম্মা বললেন, আয়েশ কিছু করে না। তার বাবার এই খানাদনি পরিবারের যে পরিমাণ সম্পত্তি আছে তাতে ওর পরপর আরও কয়েকটা প্রজন্ম চলে যাবে, এতটুকু বলতে পারি। নূরের বাবা খানিকটা গর্ব করে বললেন, আমার মেয়েকে আমি নিউজ স্টেশনে ওয়ানার্স পড়িয়েছি, আর এখন দেখছি আপনার ছেলে তো অশিক্ষিত। বাদরের গলায় মুক্তোর মালার মতো ব্যাপার হয়ে গেল না? কথাটা শুনে আয়াসের খালাম্মুর চোখ দুটো আপনা আপনি বড় বড় হয়ে গেল। হঠাৎ এসব কথা আসছে কোথা থেকে? বাবা প্লিজ থামো, এসব কথা বলো না। নূরকে বলতে দেখে আয়াসের খালাম্মু একগাল হাসি হেসে বলল, না, তাতে কি হয়েছে? ওনার যা মনে হয়েছে উনিও তাই বলেছেন, আর মনের কথা বলতে হয় সব সময়। তবে যাই হোক ভাইয়া, আমি দুঃখিত আপনার ধারণাকে ভুল প্রমাণ করার জন্য। আমাদের আয়েশের সাথে আপনার মেয়ের শিক্ষার তুলনা না করাই ভালো। নূরের বাবা বাঁকা হেসে বললেন, সে তো জানি, আপনারা আর কি বোঝাবেন এসবের? হঠাৎ আয়াসের খালাম্মু রুম থেকে বেরিয়ে গেলেন। এতে সবাই অবাক হলো, সাথে নূরও।
উনি হাতে করে একটা ফটো ফ্রেম নিয়ে রুমে ঢুকতেই নূর বেশ অবাক হলো। উনি ফটো ফ্রেমটা আরাফাত সাহেবের হাতে ধরিয়ে বললেন, এই দেখুন ভাইজান, এটা আয়েশের পিএইচডি কমপ্লিট করার দিনকার ফটো। আর যে ইউনিভার্সিটিটা দেখেছেন সেটা হলো নিউ ইয়র্কের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি, যেখান থেকে বায়োকেমিস্ট্রি আয়েশ স্কলার হয়ে বাংলাদেশে এসেছে। ছবিটা ধরে আর ওনার কথা শুনে আরাফাত সাহেবের হাত কাঁপতে লাগলো। নূর অবাক চোখে তাকিয়েছে আয়েশের খালাম্মুর দিকে। আয়েশ এত উচ্চশিক্ষিত, আর সেটা আয়েশ কখনো কাউকে গর্ব করে জানায়নি বা কখনো কাউকে জানতেও দেয়নি। নূর খানিকটা শিউরে উঠল, বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আন্টি ছবিটা একটু দেখা যাবে? উনি আরাফাত সাহেবের কাছ থেকে ছবিটা নিয়ে নূরের হাতে দিল। নূর ছবিটা দেখে আরেকটু অবাক হলো। গায়ে কালো কোট, মাথায় ক্যাপ, হাতে একটা মেমেন্টো, আর পাশে দাঁড়িয়ে আছে সাদা চামড়ার কিছু ছেলে আর মেয়ে। নূরের চোখ যেন ধাঁধিয়ে এলো, তাড়াতাড়ি ফটোটা ওনার হাতে দিয়ে দিল। নূরের বাবা বেশ চুপ। রেদওয়ান আনন্দের সাথে বলল, সত্যি আয়েশ অনেক ট্যালেন্টেড। যাই হোক, আমরা রত্ন পেয়েছি বলতে গেলে। নূর মাথা নিচু করে হাজারো কল্পনা জল্পনা করছে। তখনই আরাফাত সাহেব বলে উঠলেন, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, এবার বোধহয় আমাদের ফিরে যাওয়া উচিত। ভাইজানের সাথে দেখা না করে চলে যাবেন আপনারা? বেশ চঞ্চল কণ্ঠে বলল আয়েশের খালাম্মু। কথাটা শুনে আরাফাত সাহেব একটু নড়ে চড়ে বললেন, অন্য কোনো দিন না হয়? নূর শক্ত কণ্ঠে বলল, অন্য কোনো দিন কেন? আজকে যখন এসছো আজকেই দেখা করে যাও। কথাটা শুনে উনি আর না করতে পারলেন না। ওনারা দেখা করতে গেলেন। নূর ঘরের মধ্যে একা বসে আছে। আজ আয়েশ আসলে প্রচুর প্রচুর রাগ দেখাবে আয়েশকে। আর আয়েশের জীবনে আর এমন কি কি জিনিস আছে যা নূর জানে না, সেগুলো জানবে নূর। সবাই আপাতত নিচে গেছে। নূর চোখ বন্ধ করে আয়েশের ছবিটা নিজের চোখের দৃষ্টিতে ফুটিয়ে তোলার চেষ্টা করতে লাগলো। ঘরের মধ্যে মুখোমুখি বসে আছেন তেহরাত সাহেব আর আরাফাত সাহেব। কেমন আছেন ভাইজান? কথাটা শুনে আরাফাত সাহেব কেঁপে উঠলেন খানিকটা, যেন ওনার ভাবনার ঘোর ভাঙিয়ে দিয়েছে কেউ। উনিও নরম কণ্ঠে বললেন, জি ভালো। কথাটা বলে উনি চুপ করে যেতেই ইশতিয়াক সাহেব বললেন, জিজ্ঞাস করবেন না যে আমি কেমন আছি। উনি অবাক হলেন ওনার এমন কথায়। তারপর খানিকটা বাধ্য হয়ে বললেন, জি, কেমন আছেন আপনি? ইশতিয়াক সাহেব চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বললেন, জি ভালো নেই আমি। কথাটা শুনেও আরাফাত সাহেব চুপচাপ রইলেন। হয়তো উনি কথা বলতে চাইছেন না। খানিকক্ষণ চুপ থেকে ইশতিয়াক সাহেব বললেন, আমাকে চিনতে পারছেন? নূরের বাবা আরাফাত সাহেব যেন কথাটা শুনে কেঁপে উঠলেন। তোতলাতে তোতলাতে বললেন, মানে? এত সহজ প্রশ্নের মানে বুঝলেন না? বললাম যে আমাকে চিনতে পারছেন। উনি ওনার কপালের সূক্ষ্ম সূক্ষ্ম ঘাম রুমাল দিয়ে মুছে বললেন, না তো, আমি তো আপনাকে চিনব কিভাবে? আমি তো আপনাকে আজ প্রথম দেখছি। আয়েশের বাবা তেহরাত সাহেব মুচকি এসে বললেন, সত্যি চিনতে পারছেন না নাকি চিনতে চাইছেন না, কোনটা? নাকি আমি সবটা মনে করিয়ে দেব? আরাফাত সাহেব উত্তেজনায় উঠে দাঁড়িয়ে বললেন, কি বলতে চাইছেনটা কি? তখনই হঠাৎ আয়েশ রুমে ঢুকলো। হঠাৎ করে কেউ রুমে ঢুকতেই দুজনে সেদিকে তাকালেন। আয়েশ ওর বাবার দিকে তাকিয়ে বলল, এভরিথিং ইজ ফাইন। সব ঠিক আছে আয়াস, তোমার শ্বশুরের সাথে একটু গল্প গুজব করছিলাম আর কি। আয়াস আরাফাত সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, নূরকে আপনারা নিয়ে যাবেন না? উনি খানিকটা ভারী কণ্ঠে বললেন, না, নূর যাবে না বলেছে। আয়াস ওর শার্টের হাতাটা গুটিয়ে বলল, আপনি গাড়িতে গিয়ে বসুন, ওকে আমি গাড়িতে তুলে দিচ্ছি, ও আপনাদের সাথে যাবে। নূরের বাবা আয়াসের বাবার দিকে তড়িঘড়ি তাকিয়ে বলল, আজ তাহলে আসি। কথাটা বলে বেরিয়ে গেলেন। আয়াস ওর বাবার দিকে তাকিয়ে বলল, তোমার বৌমাকে দিয়ে আসি। কিন্তু আয়াস। কোনো কিন্তু না। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর জানালার রড ধরে দাঁড়িয়েছিল এতক্ষণ, কিন্তু আয়াসকে গাড়ি নিয়ে ঢুকতে দেখে নূর খাটে গিয়ে বসে পড়ল। এতক্ষণ দূর থেকে সবাইকে দেখছিল নূর। হঠাৎ রুমের দরজা খুলে কেউ ঢুকতেই সামনে তাকিয়ে দেখল আয়াস দাঁড়িয়ে আছে। নূর খানিকটা অবাক হয়ে তাকালো। আয়াস সকালে একটা টি শার্ট পরে বেরিয়েছিল, আর গায়ে এখন একটা হোয়াইট শার্ট। নূরের গলা ধরে এলো। সারাটা দিন আয়াস কোথায় ছিল কিছু জানে না। নূর ভাবল আয়াসের প্রতি রাগ দেখাবো, আর আয়াস কথা বলতে চাইলেও বলবো না।
তাই আয়াসের থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতেই আয়াস ওর কাছে এসে ওকে কোলে তুলে নিল। আচমকা আয়াস কোলে নেওয়াতে নূর অবাক হলো, না চাইতেও বলল, কি হচ্ছেটা কি? এভাবে কোলে তুলে নিন কেন? নামান আমাকে। আয়াস নূরের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে সন্দিহান চোখে তাকিয়ে বলল, কেন ভালো লাগছে না? জানি না, আমাকে নামান। আয়াস হঠাৎ নূরকে বিছানায় শুয়ে দিয়ে নূরের ঠোঁটে ঠোঁট মেশাতেই নূর আয়াসকে শক্ত করে চেপে ধরল। যদিও আয়াসের এই প্রতিক্রিয়া আকস্মিক, তবুও নূর আয়াসের থেকে ভালোবাসাগুলোকে চায়। কয়েক মিনিট পর আয়াস নূরের কাছ থেকে সরে এসে নূরের শাড়ির আঁচলে মুখটা মুছে বলল। এবার তুমি যেতে পারো। নূর অবাক চোখে তাকিয়ে বলল। কোথায় যাব আমি? আয়াস নূরকে পুনরায় কোলে তুলে নিয়ে বলল, তোমার ভাইয়া আর বাবা তোমাকে নিতে এসেছেন, তাদের সাথে যাও। নূরের সমগ্র শরীর কেঁপে উঠল। আমি কোথাও যাব না। আয়াস নূরকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল। আমি যখন যেতে বলেছি তখন তো যাবেই আপু সোনা। নূর আয়াসের শার্ট শক্ত করে খামচে ধরে বলল, আমি বলছি তো যাব না। আপনি আমাকে জোর করতে পারেন না। আমাকে নামান, আমি রুমে যাব। আয়াস নূরের দিকে ডেভিল স্মাইল দিয়ে বলল, জোর করে কিছু হাসিল করাটা আমার এক প্রকার নেশা বলতে পারো। তোমাকে যেমন জোর করে পেয়েছি, তেমনি তোমাকেও জোর করে কাছে পেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একটা কথা মনে রেখো, সারাদিন যেখানে থাকি না কেন, দিন শেষে আমি তোমার কাছে ফিরব। আর তুমি সবসময় আমার ভালোবাসাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে, বুঝলে আপু সোনা? নূরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কষ্ট হচ্ছে খুব। আয়াস ওকে দূরে ঠেলে দিচ্ছে। নূর খেয়াল করলো ওরা গাড়ির কাছে চলে এসেছে। আয়াস কতটা স্বাভাবিক, কিন্তু নূরের মনটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আয়াস যেতেই ইফা গাড়ির দরজাটা খুলে দিতেই আয়াস নূরকে গাড়িতে বসিয়ে দিল। নূর এখনো শক্ত করে আয়াসের শার্ট খামচি মেরে ধরে আছে, আয়াসকে ছাড়ছে না। মনে হচ্ছে আয়াসকে ছেড়ে দিলেই আয়াস পালাবে। আয়াস নূরকে উদ্দেশ্য করে বলল, হাতটা ছাড়ো আপু সোনা। নূর ঠোঁট ফুলিয়ে কেঁদে বলল, আমি যাব না, প্লিজ, আমি যাব না। আয়াস নূরের হাতটা ছাড়াতে গেলেই নূর আয়াসের হাতটা শক্ত করে চেপে ধরে কাছে টেনে আনলো। আশেপাশে কে কি দেখছে না দেখছে নূরের খেয়াল নেই। আমি যাব না। হঠাৎই নূরের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, কি এত দেরি হচ্ছে কেন? রাত হয়ে যাবে তো। ওনার কথা শুনে নূর কেঁপে উঠল, তবুও আয়াসকে ছাড়ল না। নূর আয়াসের দিকে কান্না ভরা চোখে তাকিয়ে বলল, এই হাত ছেড়ে দিলে আমাকে আর কখনো পাবেন না, বলে দিলাম। আয়াস হাতটা ছাড়িয়ে বলল, সবকিছুতে তোমার চাওয়া পাওয়া অনুযায়ী হবে এটা আমি বলিনি। সাবধানে থাকবে, বুঝেছ? আর আমার যখন সময় হবে আমি ঠিক। কথাটা বলে গাড়ির দরজা বন্ধ করে দিল। নূর আয়াসের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। গাড়ি স্টার্ট দিল। আয়াস নূরের দিকে না তাকিয়ে রেদওয়ানকে বলল, ভাইয়া সাবধানে যাবেন। আয়াস নূরের দিকে আর একটাবারও তাকালো না। গাড়ি ধীরে ধীরে চলতে আরম্ভ করলো। নূর আয়াসের দিকে তাকিয়েছে, যতক্ষণ দেখা যায় ও দেখেই যাবে। আয়াসকে ছেড়ে থাকা ওর পক্ষে কতটা কষ্টকর তা নূর বুঝছে। আয়াস ওর শার্টের কলারটা খানিকটা পিছন দিকে টেনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে নূর ওর চোখের সামনে দিয়ে মিলিয়ে গেল। ঝাপসা হয়ে এলো স্মৃতি। বেরিয়ে যাও এই ঘর থেকে, সামনে আসবে না আমার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর। নূরের কথা শুনে আরাফাত সাহেব এগিয়ে এসে বললেন, এমন বলছিস কেন মা? কি করেছি বল। রেদওয়ানও খানিকটা অবাক হয়ে বলল, কিরে, তোর হঠাৎ কি হলো? বলবি তো? আর তাছাড়া না বললে বুঝবে কি করে? নূর এবার অগ্নিদৃষ্টি নিয়ে ওর ভাইয়া ওর বাবার দিকে তাকালো, তারপর গলা ছেড়ে বলল, তোমরা কি সত্যি জানো না কি করছো, নাকি না চেনার ভান কোনটা? আমি তো বলেছিলাম আমি এ বাসায় আসবো না, তারপরেও কেন আনলেন জোর করে এ বাসায়? রেদওয়ান অবাক চাহনিতে তাকিয়ে বলল, আরে তোর বুঝতে কথা ভুল হচ্ছে, বিশ্বাস কর। আমি বা বাবা কেউই তোকে এখানে আনার জন্য জোর করিনি। আয়াস তো নিজেই। ব্যাস ভাইয়া, অনেক কিছু বলে ফেলেছো তুমি। আর না বাবা, আর কিছু শোনার ইচ্ছে নেই আমার। নিজেদের দোষটা ওনার ঘাড়ে চাপাচ্ছ, লজ্জা করে না? আরাফাত সাহেব এবার খানিকটা গম্ভীর স্বরে বললেন, তুমি কিন্তু না জেনে না শুনে আমাদের উপর দোষারোপ করছো নূর। তোমার ভাইয়া বলল তো যে আমরা জোর করে তোমাকে এখানে আনিনি, কারণ তুমি আমাদের সাথে আসতেই চাওনি। আর আয়াস নিজের ইচ্ছাতেই তোমাকে এখানে পাঠিয়েছে। আমি বা রেদওয়ান তাকে কিছুই বলিনি। তোমার স্বামী তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি মা, আমরা না।
নূর জোরে চেঁচিয়ে বলল, এনাফ ইজ এনাফ, বলেছি তো বেরিয়ে যেতে। যাও এখান থেকে, নো মোর ওয়ার্ডস। আমার যা জানার আর যা বোঝার আমার তা বোঝা হয়ে গেছে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। কথাটা বলে নূর ফুপিয়ে উঠল। রেদওয়ানের গলা ধরে এলো। ওর ব্যবহারে হয়তো ওর বোন আজ ওর কথা বিশ্বাস করছে না, তবে নূরের কথাগুলো আরাফাত সাহেবের মনে আয়েশের প্রতি রাগটাকে আরও তীব্রতর করে তুলেছে। রেদওয়ান কিছু বলতে যাবে, তার আগে আরাফাত সাহেব ওকে থামিয়ে দিয়ে বলল, রেদওয়ান, তোমার বোন আর তোমার নেই। তার মাথাটা খুব ভালোভাবে বিগড়ানো হয়েছে। এখন একা থাকতে দাও, পরে এসব পাগলামো ঠিক হয়ে যাবে। নূর দাঁতে দাঁত চেপে রইল, মুখ বুজে সহ্য করছে ওর বাবার কথাগুলো। রেদওয়ান ওর চোখটা মুছে বেরিয়ে গেল, সাথে আরাফাত সাহেবও। নূর চোখটা মুছে শুয়ে পড়ল। আয়েশের বলা সকালের কথাগুলো মনে পড়ছে। খুব সিম্পল, ওরা আসলেও তুমি যাবে না। কথাটা ভেবে নূর চোখ মুছল। নূরের মনে এই বিশ্বাসটা দৃঢ়ভাবে গেঁথে গেছে যে ওর বাবা আর ওর ভাইয়া ওকে জোর করে এনেছে। নূর চোখ বন্ধ করল। আয়েশকে মনে পড়ছে বারবার। ভেবেছিল আয়েশের ওপর কত রাগ, কত অভিমান দেখাবে, কিন্তু তার কিছুই হলো না। উল্টে আয়েশের থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ পর চোখটা খুলে ফোনটা হাতে নিল নূর। আয়েশকে ফোন করবে কিনা ভাবছে। তারপর আবার ভাবলো যে না, ও আয়েশকে কল করবে না, কারণ আয়েশকেও নিজে অনেকবার বলেছিল যে ও যেতে চায় না, তবুও আয়েশ ওকে জোর করে গাড়িতে তুলে দিয়েছে। তাই এই মুহূর্তে আয়েশকে সবচেয়ে বেশি দোষী হিসেবে দেখছে নূর। রাগ করে ফোনটা দূরে ছুঁড়ে মারল নূর। একদিনের নতুন ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ফোনটা অনেক দামি ছিল, তা নূর জানে, তবুও রাগের মাথায় আর আয়েশ দিয়েছে দেখে ছুঁড়ে ফেলে দিল। ও জানে যে এবার আর আয়েশ ওকে ফোন কিনে দেবে না, তবুও মনের শান্তি বড় শান্তি। নূর চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। যদিও জানে যে ঘুম আসবে না, তবুও চেষ্টা করতে দোষ কি। ধন্যবাদ খালামণি, আজ তোমার জন্য আমি নূরকে পেয়েছি। নূরের মা আফিফা বেগমের হাতে চুমু দিয়ে কথাগুলো বলল আয়াস। উনি আয়াসের কপালে চুমু দিয়ে বললেন যে, আমিও তো বরাবর চাইতাম যে নূর শুধু তোর হোক, না হলে যে আমার মনে শান্তি হতো না। মুখে একগাল হাসি নিয়ে বলল আফিফা বেগম। আয়াস মুচকে এসে বলল, থ্যাঙ্কস নেবে নাকি ধন্যবাদ, কোনটা? উনি আয়াসের গালটা টেনে দিয়ে বললেন, পাগল ছেলে একটা। আয়াস গালে হাসি রেখে বলল, তোমার জন্যই তো পাগলটা হয়েছি। উনি একটু ভুরু কুঁচকালেন, যার অর্থ আয়াসের কথাটা উনি বোঝেননি। জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, কি বললি আয়শা এটা? আমি তোকে কি করে পাগল বানালাম আবার? আয়াস ওনার হাতে হাত রেখে বলল, এই যে তুমি তোমার মেয়ে মানে আমার ওয়াইফ ওরফে আমার আপু সোনার কথা যদি আমাকে না বলতে, তাহলে আমি কি করে জানতাম বলো তো? উনি এবার হো হো করে হেসে বললেন, আচ্ছা তাই বল। আয়াস মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। উনি জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, তা তুই আজকে নূরের সাথে যাবি তো কোথাও ঘুরতে? যাই হোক, আজকের দিনই তো তুই নূরকে প্রথম দেখেছিলি, তাই না? আয়াস মাথা নাড়িয়ে বলল, আর আম্মু নিখোঁজ হলো প্রায় 8 বছর হতে চললো, তাই না? উনি মুখে একরাশ বিষণ্ণতার ছাপ ফেলে বললেন, আপু নিখোঁজ হয়েছে দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল, আজও তার খোঁজ পাওয়া গেল না। আপুর সাথে আজ দীর্ঘ 8 বছর আমিও নিজেকে আত্মগোপন করেছি। একটা কথা বলবো আয়শা? আয়াস নরম কণ্ঠে বলল, বলো। উনি একটু ঘাবড়ে বললেন, আমি জানি না কথাটা বলা আমার ঠিক হবে নাকি ভুল হবে, তবুও পাচ্ছি না কথাগুলো নিজের মাঝে রাখতে, তাই বলতে বাধ্য হচ্ছি। আয়াস ওনার হাতে হাত রেখে ওনাকে সাহস দিয়ে বলল, বলো। উনি একটু দীর্ঘশ্বাস নিয়ে বললেন, দেখ, আপু যে মরেনি সেটা আমরা কয়েকজন জানতাম, কিন্তু কখনো কাউকে জানতে দিইনি। কিন্তু দেখ, একটা জিনিস ভেবে, যে আপুকে নিখোঁজ করার চেষ্টা করেছে সে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্যে কাজটা করেছে, না হলে এমনি এমনি তো আর কাউকে আটকে রাখবে না। আমি তো বলতে চাইছি এত বছর নিশ্চয়ই তার কাজটা হাসিল করে ফেলেছে, তাই না? তাই তো সে নিশ্চয়ই এতদিন আর আপুকে বাঁচিয়ে রাখবে না। কথাটা শুনে আয়াস বোকার মতো মাথা নাড়িয়ে বলল, তা তুমি ঠিক বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি আগে। উনি আয়াসের কথাতে সম্মতি প্রকাশ করে বললেন, একদম আমার কথাটা বুঝেছিস তুই। তাই আমি বলি কি, তুই আরো ভালো করে খোঁজ খবর নে আর শিওর হ, না হলে এইভাবে কতদিন আপুকে খুঁজে নিজের সময় ব্যয় করবি বলতো?
তাছাড়া তেহরাত ভাইজানেরও বয়স বাড়ছে, তাই তাই তারও এতটা চিন্তা নেওয়াটা উচিত হবে না। আর তোর নিজেরও কাজ আর সংসার আছে তো। আয়াস ওনার দিকে সন্ধিহান চোখে তাকিয়ে প্রশ্ন করলো। আর ভাইয়ার কথা বললে না যে? উনি ঝপাঝপ উত্তর দিলেন। আহানাকে নিয়ে আর কি বলি বল, সে তো নিজের মতোই চলে, সংসারের কর্ম আর তার মন নেই, ভবঘুরের ধরনের। ওকে দিয়ে কখনো সব কিছু পরিচর্যা হবে বলে আমার মনে হয় না। আয়াস একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল। যাই হোক, আপু সোনার কাছে যাব, কিন্তু তোমার ছেলে রেদওয়ানের থেকে এখনো তো কোনো কল এলো না। কল তো আসা উচিত, তাই না? তুমি কি মনে করো? উনি বিরক্তি প্রকাশ করে বললেন। আর বলিস না, রেদওয়ানের কথা চিরকাল উদাসী, ওকে নিয়ে আমার ভাবনা হয়। মায়ের মতো একটা বিচক্ষণ মেয়ে পেয়েছে, এটা ওর কপাল। আর তুইও এখনো রেদওয়ানের কলের অপেক্ষায় আছিস। তুই যা নূরের কাছে, না জানি মেয়েটা কেঁদে কেঁদে একাকার করে ফেলবে। আয়াস মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে বলল। আচ্ছা তাহলে আমি এখন আসি, অনেক তো রাত হলো। উনি আয়াসকে থামিয়ে বললেন। খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক কর বাবা, আমার যে এই বন্ধ ঘরে একা একা থাকতে ভালো লাগে না। বদ্ধ কোথায়? রুমের মাঝে এসি আছে, টিভি আছে, সব আছে। আর বড় জানালা আছে, যেখান থেকে সব দেখা যায়। তাছাড়া 3 বেলা তো খালামণি তোমার খাবার দিয়ে যায়, কথা বলে যায়। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। উনি একটু ধীমে কণ্ঠে বললেন। আচ্ছা। ফোনটা হাতে ধরে আছে রেদওয়ান, হাতটা কাঁপছে। নিজের কাছে নিজেকে অত্যন্ত নিচু মনের মানুষ বলে মনে হচ্ছে ওর নিজেকে। মনে সাহস নিয়ে কলটা ধরলো আয়াসের কাছে। রকিং চেয়ারে বসে দুলছে আয়াস, হাতের ঘড়িটার দিকে তাকিয়ে ডেভিল ইসমাইল দিয়ে বলল। ইউ হ্যাভ অনলি 3 মিনিটস। যদি এর মাঝে তোমার কল না এসেছে তো ইউ আর গন, মিস্টার রেদওয়ান। কথাটা বলে চোখ বন্ধ করতেই আয়াসের পাশে থাকা ফোনটা বেজে উঠল। আয়াস বাঁকা হাসি দিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই ওপাশ থেকে বেশ কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে আসলো। আম সরি আয়াস, আসলে তোমার প্রতি আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তোমার কোনো দোষ ছিল না, ভুলটা আমারই। আমি ভেবেছিলাম যদি বলি তা ভুল হবে, আর যদি বলে আমি ভাবতে বাধ্য হয়েছিলাম, কারণ তোমাদের দেখে মনে হয় না যে তোমাদের মাঝের সম্পর্কটা ঠিকঠাক। তাছাড়া বিয়েটাও স্বাভাবিক নয়, তাই ভেবেছি যে নূরকে তোমার থেকে আলাদা রাখলে তোমাদের মাঝে সম্পর্কটা আমি বুঝতে পারবো, তাতে নূরের বাকি জীবনটা নিয়ে ভাবা যাবে, তাই আর কি। যাই হোক, নূর সে সকাল থেকে কিছু খায়নি আমি যতদূর জানি। আমি খাওয়ার কথা বলছিলাম, কিন্তু আমাকে আর বাবাকে ভুল বোঝেছে, তাই আমি চাই তুমি আসো আর ওকে বোঝাও। আর যদি যেতে চায় তো ওকে নিয়ে যাও, কারণ গমসে গমসে থাকার চেয়ে ওকে প্রেরণাশীল হয়ে থাকতে দেখলে তার চেয়ে আনন্দের আর কিছু হবে না আমার কাছে। তুমি কি আমাকে ক্ষমা করেছো মন থেকে? আয়াস বেশ দৃঢ় কণ্ঠে বলল। কিন্তু আমি তো ভেবেছিলাম যে নূরকে আমি আর ফেরাবো না নিজের কাছে। তাহলে এখন কি হবে? রেদওয়ান যেন এই কথাতে ভীষণ রকম ভয় পেয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল। একদমই কথা ভেবো না, তাহলে নূরের আর বাঁচার ইচ্ছে থাকবে না। ও তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ এর ভালোবাসাটাকে বোঝো। আয়াস ওর মাথার চুলগুলো নাড়িয়ে বলল। আচ্ছা ভাইয়া, আমি ভেবে দেখব। রেদওয়ান আকুতির সুরে বলল। প্লিজ আয়াস, এমনটা ভেবো না। আমার রিকোয়েস্ট দরকার হলে তোমার সামনে হাত জোর করে ক্ষমা চাইবো, তবুও প্লিজ। আয়াস বাঁকা হেসে বলল। আচ্ছা ভাইয়া, আপনি এত করে যখন বলছেন তখন না হয়। রেদওয়ান আনন্দে আয়াসকে থামিয়ে বলল। অসংখ্য ধন্যবাদ। আমি আর কিছু শুনতে চাই না তোমার মুখ থেকে, এতটুকু শুনেই খুশি। আচ্ছা আমি এখন রাখি। আয়াস একটা ডেভিল স্মাইল দিয়ে নিজেই কলটা কেটে দিল রেদওয়ানের কাটার আগে। খানিকটা উচ্চস্বরে হেসে বলল। আমাকে অপমান করেছিলে, সকালে প্রতিশোধটা চাইলে কঠিনভাবে নিতে পারতাম, কিন্তু তুমি নূরের ভাইয়া তাই সহজভাবে নিলাম। আর বাকি রইল তোমার বাবা। ইস, পারলে ওনার মুখটা একেবারে বন্ধ করে দিতাম, কিন্তু যতই হোক আমার শ্বশুর বলে কথা। কথাটা বলে আয়াস রুম থেকে বেরিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন আমাকে। আর তাছাড়া আমাকে স্পর্শ করার অধিকার আপনি হারিয়েছেন, তাই বারবার আমার কাছে আসার চেষ্টা করবেন না। নামান আমাকে, আমি রুমে যাব। আয়াস ততক্ষণে নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিল। তারপর নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে নিলেই শরীরে তীব্র ঝাঁকুনি অনুভব করলো। নূর ওর শার্ট ধরে টানছে আর গাড়ির দরজা খোলার কথা বলছে। আয়াস নূরের দিকে তাকিয়ে বলল। এমন করছো কেন আপু সোনা? শার্টটা অনেক স্পেশাল উপলক্ষে পরেছি, আর তুমি টেনে টেনে এভাবে ছিঁড়ে দেবে বলো? বলছেন আমাকে নামিয়ে দিন। আর শার্টটা স্পেশাল মানে নিশ্চয়ই কোনো প্রেমিকা গিফট করেছে। সুন্দর ছেলেদের তো আর প্রেমিকার অভাব হয় না। আয়াস নূরের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল।
ওয়েট ওয়েট ওয়েট, তার মানে আমি সুদর্শন পুরুষ, তাই তো? আর তুমি আমার উপর নজর দাও রোজ, তাই বলি আমি এমন কেন হয়ে যাচ্ছি দিন দিন? নূর বুঝলো যে রাগের মাথায় মনে থাকা কথাটা প্রকাশ করে ফেলেছে ও। তবুও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, আপনি যা খুশি করে নিন, তবে আমাকে গাড়ি থেকে নামান। আমি আপনার সাথে কোথাও যাব না, কারণ আমি আপনাকে বলেছিলাম যে আমাকে ফিরিয়ে দিলে আপনি আর আমাকে পাবেন না। নূরের কথার পরিবর্তে আয়াস বলল, আমিও এটাই বলেছিলাম আপু সোনা, যে তুমি যা চাইবে তাও সবসময় হবে না, আর আমি যা খুশি করব বলেই তো তোমাকে নিয়ে যাচ্ছি। নূর রেগে গিয়ে বিড়বিড় করছে। কিছু কথা জোরে উচ্চারণ হচ্ছে দেখে আয়াস বলল, বুঝেছি, তুমি সহজ কথার মানুষ না, তোমাকে আমার স্টাইল থামাতে হবে। কথাটা বলে নূরের মুখটা কাছে টেনে এনে নূরের ঠোঁট জোড়া দখল করে নিল। নূর কথা বলতে পারছে না, কেবল করছে। কিছুক্ষণ পর আয়াস ছেড়ে দিতে নূর বলল, ইয়াকছি, কি করলেন এটা? আয়াস বলে উঠল। এমন ভাব করছো যেন আগে কখনো করিনি। নূর রাগি চোখে তাকাতে নিলেই আয়াস মুচকে এসে গাড়ি স্টার্ট দিল। রাত 11টা বাজে। নূর বিরক্ত আর রেগে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তো বলবেন। টপ সিক্রেট,